আপার প্রাইমারিতে এসেছিল সেগুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার প্লেলিস্ট যেখানে আছে সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো। হুম। আজকের আমরা ঠিক সেই রকমই 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, হ্যাঁ, অর্থাৎ শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান। এটা 30 নাম্বারে থাকে, 1 থেকে 30টি কোশ্চেন থাকে এবং প্রত্যেক কোশ্চেনে এমসিকিউ এর জন্য 1 নাম্বার করে, মানে 30 মার্কস। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তাহলে কি প্রথম প্রশ্ন দেখো সবাই। প্রথম প্রশ্ন বলেছে যে শিক্ষার্থীরা প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? অপশন এ তে কি বলেছে? শিক্ষার্থীর মাঝে মাঝে উপদেশ দেওয়া। অপশন বি, মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেওয়া। অপশন সি, যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া। অপশন ডি, খুব উচ্চ মান বজায় রাখার চেষ্টা করা। আমরা এই অপশনগুলো পড়লাম যে শিক্ষার্থী প্রেরণা, প্রেরণা মানে কি? মোটিভেশন। হ্যাঁ, ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন। তাহলে একজন শিক্ষার্থী কিভাবে মোটিভেশন থাকে? আচ্ছা তোমরাই বলো যে তোমরা শিক্ষার্থী, তাহলে শিক্ষকরা কি এমন করে যাতে তোমরা মোটিভেশন থাকো? হ্যাঁ, মাঝে মধ্যে কি বিভিন্ন ধরনের উপদেশ উপদেশ কথা উপদেশ দেয়, যাতে তোমরা কি থাকো, যে মোটিভেশন থাকো, প্রেরণা সৃষ্টি থাকে। বেশ। অপশন 2 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীর আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? অপশন এ, খুব সুন্দর বক্তৃতা দেওয়া, বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া। অপশন সি, শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া। আর অপশন ডি, রোজ পড়া ধরা। তাহলে শিক্ষার্থীর আগ্রহ বজায় রাখা, তাহলে আগ্রহ বজায় রাখার জন্য কি করতে হবে? যে শিক্ষার্থীর পরিচিত পরিবেশের সাথে উদাহরণ দিতে হবে। কারণ শিক্ষার্থীদেরকে যদি তুমি প্রকৃত পরিবেশের সাথে উদাহরণ না দাও, তাহলে সেই যে শিক্ষণীয় বস্তু সেটা কিন্তু মনোরম হবে না এবং তাদের যে আগ্রহ সেটা কিন্তু থাকবে না। তাহলে শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দিতে পারে। আমরা যদি খুব সেরকম ভাবে বলতে চাই, যেমন যোগ শেখানোর সময় আমরা পরিবেশের মধ্যে মার্বেল বা গাছ থেকে পাখি উড়ে যাওয়া বা গাছ থেকে পাখি উড়ে বসা, এই যোগ বিয়োগের জন্য এই জিনিসগুলো কাজে লাগাতে পারি। তাতে শিক্ষার্থীর কি হবে? যে আগ্রহটা বজায় থাকবে। দেখো 3 নাম্বার, শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান প্রয়োজন হয়। তার কারণ, তার একটি কারণ, শিক্ষক শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে পারেন। অপশন বি, রাগ হলে শাসন করতে পারেন। অপশন সি, শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখতে পারেন। অপশন ডি, হাসাহাসি বন্ধ করতে পারেন। তাহলে প্রক্ষোভ, প্রক্ষোভ বা ইংরেজি শব্দ কি? ইমোশন। তাহলে একজন শিক্ষক ইমোশন মানে সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন। কারণ কি? শিক্ষক শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে পারেন। হ্যাঁ, শিক্ষার্থীদের মনে কোনো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ হতে হতে পারে, সেগুলো কিন্তু সে দূর করতে পারবেন। তাহলে অপশন 3-এর কোন অপশনটা হলো? অপশন এ, অর্থাৎ উদ্বেগ দূর করতে পারেন, উদ্বেগ দূর করতে পারেন। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এর ইংরেজি টার্ম কি জানো? এর ইংরেজি টার্ম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইংরেজি টার্ম কি? ইনক্লুসিভ এডুকেশন। বলে দিলাম, ইনক্লুসিভ এডুকেশন। আচ্ছা, ইনক্লুসিভ এডুকেশন মানে কি? দেখো, এই ইনক্লুসিভ এডুকেশন মানে এখানে ধর্ম, জাতি, বর্ণ, সক্ষম এবং অক্ষম নির্বিশেষে একই ছাদের তলায় যখন শিক্ষা নেয় সেটাকেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। তাহলে কি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থী, শিক্ষণে সক্ষম বা শিক্ষণে অক্ষম, প্রত্যেক শিক্ষার্থী যখন একই ছাদের তলায় অংশগ্রহণ করে সেটাকেই বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অ্যাকচুয়ালি অন্তর্ভুক্তিমূলক মানে সব শিশুর সমান অধিকার থাকবে সেখানে, সে সক্ষমই হোক বা অক্ষমই হোক। তাহলে এই প্রশ্নটা কি বলেছে? সঙ্গে সম্পর্কিত নয়, সম্পর্কিত নয়। আচ্ছা, এখানে একটা অপশন গুলো দেখো। অপশন এ, কোন আইনটি সম্পর্কিত নয়? অপশন এ তে শিশু অধিকার। অপশন বি, শিশু শ্রম নিবারণ। অপশন সি, দৈহিক শক্তির নিরোধ। অপশন ডি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব। তাহলে
এই অপশন গুলো তো 4টে অপশন আছে, কিন্তু প্রথম অপশন দেখো যে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার সম্পর্কে কি কি জানো বলো? হ্যাঁ, শিক্ষার অধিকার আইন কত সালে হয়েছিল? প্রণয়ন হয়েছিল 4ই আগস্ট। 4 আগস্ট। 4 আগস্ট কত? 4 আগস্ট 2009। তাহলে 2009 সালে প্রণয়ন হয়েছিল। হ্যাঁ, 2009 সালে। এবার 2009 সালের 4ই আগস্ট প্রণয়ন হলো, কিন্তু তখন কিন্তু লাগু হয়নি বা কার্যকরী হয়নি। কার্যকরী কবে হয়েছিল? না হলে 1লা এপ্রিল, 1st এপ্রিল 2010 সালে। তাহলে শিক্ষার অধিকার আইন 4 আগস্ট 2009 সালে প্রণয়ন হয়েছিল, আর কার্যকর হয়েছিল 1ম এপ্রিল, অর্থাৎ 1st এপ্রিল 2010 সালে। এটা কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা আছে শিক্ষার অধিকার আইন? হ্যাঁ, শিক্ষার অধিকার আইন 21 নম্বর আর্টিকেল, অর্থাৎ 21A। তোমাদেরকে যদি বলে কত নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে, তাহলে লিখবে 21A। 21 এর মধ্যে কিন্তু শিক্ষার অধিকার আইন বলা হয়েছে। আচ্ছা, শিক্ষার অধিকার আইন কি? দেখো, শিক্ষার অধিকার আইন হচ্ছে শিশুদেরকে, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী যে শিশু, তাদেরকে অবৈতনিক এবং বাধ্যতামূলক হিসাবে শিক্ষাটা প্রণয়ন করা। অর্থাৎ 6 থেকে 14 বছর প্রত্যেক শিশুকে শিক্ষা গ্রহণ করতেই হবে। এটাই শিক্ষার অধিকার আইন। আর এই শিক্ষার অধিকার আইন, তারপরের অপশন দেখো শিশু শ্রম নিবারণ। শিশু শ্রম নিবারণ কত সালে হয়েছিল? 1986। 1986 শিক্ষার অধিকার, শিশু শ্রম হচ্ছে 1986। এখানে বলা হয়েছে যে 14 বছরের নিচে কোনো শিক্ষার্থীকে বা শিশুকে কোনো কারখানায় বলো বা কোথাও লেবার শ্রেণীর কাজ করানো যাবে না। এটাই পাস হয়েছিল 1986 সালে। এবার অপশন সি দেখো, দৈহিক শাস্তি নিরোধ। এটা তো কিছু বলার নেই। অপশন ডি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কোন আইনটি নয় এখানে? তাহলে এইগুলো শিক্ষার অধিকার আইন, শিশু শ্রম আইন, নিবারণ আইন, দৈহিক শাস্তি নিরোধ, এগুলো সবই লাগবে আছে। কিন্তু অপশন ডিতে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, এইটা কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে উত্তর কোনটা হবে? এইটা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব। বেশ, পরের প্রশ্ন দেখো, মূল্যায়ন থেকে প্রশ্ন হচ্ছে। প্রথমত আমি মূল্যায়ন কি যদি জানতে চাই, যে শিক্ষার্থীদেরকে মূল্যের আয়ন করা। অর্থাৎ কোন তুমি শিক্ষক, তাহলে শিক্ষার্থীদেরকে প্রথমে কোনো বিষয় শিক্ষণ করানো হলো, তারপরে সেখান থেকে কিছু কর্মপত্র দিয়ে তাদেরকে মূল্যায়ন করা হয়। হ্যাঁ, মানে মূল্যায়ন, এটা হচ্ছে মূল্যায়ন। তাহলে সার্বিক মূল্যায়ন কি অর্থ? অপশন এ, সমগ্র পাঠ্যক্রম মূল্যায়ন, সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, সমগ্র বৌদ্ধিক সক্ষমতা, না অপশন দিতে আছে সমস্ত শিক্ষার্থীর একযোগে মূল্যায়ন। আমি একটা প্রশ্ন বা একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সবসময় এই প্রশ্নগুলোর উত্তর শিশু কেন্দ্রিক হয়, এবং শিশু কেন্দ্রিক উত্তর হওয়ার সাথে সাথে কোনো ন্যারো বা ছোট হিসাবে হবে না। এটা সবসময় কি হবে, যে উচ্চাকাঙ্ক্ষা। যেমন এখানে উদাহরণের অপশনে দেখো, সমগ্র পাঠ্যক্রম, পাঠ্যক্রমের মধ্যেই কিন্তু এটা বন্ধ থেকে যাচ্ছে। সমগ্র পাঠ্যক্রম, শুধু পাঠ্যক্রমে কি সার্বিক মূল্যায়ন হয়? হয় না। অপশন সি তে দেখো, বি বাদ দাও। অপশন সি দেখো, সমগ্র বৌদ্ধিক সক্ষমতার মূল্যায়ন, সমগ্র বৌদ্ধিক সক্ষমতা। তাহলে শুধু বৌদ্ধিক সক্ষমতা করলেই হবে? তার সহপাঠক্রমিক যে সক্ষমতা সেগুলো দরকার নেই? অবশ্যই দরকার আছে। অপশন ডি, সমস্ত শিক্ষার্থীর একযোগে মূল্যায়ন। সমস্ত শিক্ষার্থীর একযোগে মূল্যায়ন আর সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, এই দুটো অপশনের মধ্যে বেস্ট অপশন হচ্ছে সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন। এখানে সহপাঠক্রমিক কার্যাবলীর মূল্যায়নও হবে, এখানে বৌদ্ধিক অর্থাৎ পাঠক্রমিক কার্যাবলী মূল্যায়ন সেটাও হবে। তার জন্য এটা সর্বাঙ্গীন। যেখানে শিশু সর্বাঙ্গীন বিকাশ কথাটা থাকবে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে, সেটাই উত্তর হয় পজিটিভ দিক থেকে। অপশন সি বি হলো। তাহলে অপশন 6 নম্বর, প্রশ্ন 6 নম্বর দেখো। 6 নম্বর প্রশ্নতে কি বলা আছে, যে শিক্ষার্থীকে জানার কার্যকরী উপায় হলো। জানার কার্যকরী উপায় কি করতে হবে? শিক্ষার্থীকে তুমি জানতে গেলে শুধু মূল্যায়ন, মূল্যায়ন মানে কি?
তুমি ক্লাস টেস্ট নিয়ে তুমি বুঝতে পারবে যে একটা শিক্ষার্থী কেমন? অবশ্যই নয়। শুধু খেলা করিয়ে বুঝতে পারবেন না, তার বাড়িতে যাওয়া, এটাই বুঝতে পারো যে তার বাড়িতে গিয়ে সে কেমন। হ্যাঁ, কারণ একজন শিশু স্কুলে বা বিদ্যালয়ে এক রকম আচরণ করবে, বাড়িতে একরকম আচরণ করবে। তাহলে এই যে আচরণ দেখার জন্য তোমাকে কি করতে হবে? পর্যবেক্ষণ করতে হবে, ঠিক। যে শিক্ষার্থীর যে জানার কার্যকর উপায়, তাহলে এই যে আচরণ, শিক্ষার্থীর যে আচরণ কিরকম করছে, তার জন্য তোমাকে কি করতে হবে? পর্যবেক্ষণ। তাহলে উত্তর কোনটা হবে? পর্যবেক্ষণ। এই শিক্ষার্থীর জানার কার্যকর উপায় হলো পর্যবেক্ষণ। তারপরে প্রশ্ন 7 নাম্বার, দেখো, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? আবার পড়ছি প্রশ্নটা, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? অপশন এ তে দেখো, সহপাঠীকে শাস্তি দিবেন। না, সেটা কখনো করা যাবে না, কারণ শিশু কেন্দ্রিক শিক্ষা। অপশন বি, আলাদা বসার ব্যবস্থা করবেন। আলাদা বসার ব্যবস্থা করবেন, কেন করবেন? কারণ এখন তো ইনক্লুসিভ এডুকেশন, তাহলে আলাদা বসার ব্যবস্থা করা যাবে না। অপশন সি, সহপাঠীকে পরামর্শ দেবেন। হ্যাঁ, এটা ঠিক আছে, সহপাঠীকে পরামর্শ দিতে পারে, বা অভিভাবককে ডেকে পাঠাবেন। এটা এটাও কিন্তু করা যাবে না, কারণ কি, বিদ্যালয়ের বিষয় বিদ্যালয়েই মেটাতে হবে। তাই কি করব, যে আমরা যদি শিক্ষক হই, তখন কি করব, যে তার যে সহপাঠী যে তাকে বিরক্ত করছিল, তাকে এই বিষয়টা নিয়ে বোঝাবো বা পরামর্শ দেব। তাই তো? তাহলে উত্তর হবে অপশন সি, সহপাঠীকে পরামর্শ দান করবেন। দেখো, 8 নাম্বার, 8 নাম্বার কি বলেছে, যে শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্র ছাত্রীদের চিহ্নিত করবেন? শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? কি করে করবেন প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের? তাদের পরীক্ষার ফল দেখে? শুধু পরীক্ষার ফল দেখলেই কি হয় প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী? ভাববার বিষয়টাও। অপশন বি, শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। অপশন সি, পারিবারিক তথ্য নিয়ে অন্য ছাত্রছাত্রীদের সম্পর্কের ভিত্তিতে। তাহলে এটা, দেখো, পেডাগোগি প্রশ্নের একটা বিষয়, যে কোনোটা হয়তো 25% ঠিক, কোনোটা 50% ঠিক, কোনোটা 75% ঠিক, আর কোনোটা 100% ঠিক। ঠিক সবগুলোই। তাহলে পেডাগোগির ক্ষেত্রে যে 100% ঠিক, সেটাই উত্তর হবে। তো এইগুলো অনেকটা একই হলেও এই প্রশ্ন উত্তরটা দেখো, অপশন বি, শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে কিন্তু চিহ্নিত করতে হবে যে সে কেমন আচরণ করছে। তাহলে উত্তর হবে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। কারণ পারিবারিক তথ্য নিয়ে কিভাবে তুমি করবে? কারণ পারিবারিক তথ্য, কোন শিক্ষার্থী পরিবারে হয়তো অনেকটাই কথা বলে, তুমি বিদ্যালয়ে তাকে দেখছো কিভাবে সে কথা না বলা অবস্থায়, তাহলে তুমি এটা নিয়ে তো বলতে পারো না। তাহলে এই আচরণ দেখতে হবে, যে শিক্ষার্থী তাদের আচরণ দেখে, শ্রেণীকক্ষের মধ্যে কেমন আচরণ করছে সেটা দেখে। শিক্ষক কিভাবে প্রতিভা চিহ্নিত করবেন? যে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। তাহলে অপশন 8, এই প্রশ্ন 8 হয়ে গেল। 9 নাম্বার, শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? দলগত কার্যভার দেওয়া। অপশন বি, শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া। অপশন সি, প্রধান শিক্ষককে নালিশ করা। অপশন ডি, কড়া শাস্তি দেওয়া। তাহলে শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষক সবচেয়ে কি, শ্রেণীকক্ষে যদি শৃঙ্খলা রাখতে চাই, হ্যাঁ, তাহলে কি করবে শিক্ষক? হ্যাঁ, তাহলে কি করতে হবে, যে ছাত্রদেরকে ব্যস্ত করিয়ে থাকতে হবে, মানে ব্যস্ত অবস্থায় রাখতে হবে। তাহলে কি করতে হবে? ব্যস্ত অবস্থায় থাকতে গেলে এই দেখো, এই 4টে অপশনের মধ্যে প্রধান শিক্ষককে নালিশ করা না, কড়া শাস্তি দেওয়া কখনো নয়, শৃঙ্খলার প্রয়োজন বক্তৃতা দেওয়া এটা হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ নয়। কারণ এখানে অপশন দেখো, দলগত কার্যভার। তাহলে যে দলগত কার্যভার, যেটাকে কি বলে, পেয়ার লার্নিং। তাহলে পেয়ার লার্নিং পেয়ার লার্নিং এর ক্ষেত্রে কি হয়, যে প্রত্যেকটি শিশু দলে ভাগ হয়ে যায় এবং কোনো একটা কাজ তাদেরকে শিক্ষক মহাশয় দিয়ে দেয়, তাতে কি করে, তারা সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাহলে কি হয়, যে শ্রেণীকক্ষে কি হয়, এই যে শৃঙ্খলা কিন্তু শৃঙ্খলা কিন্তু ঠিকঠাক থাকে। তবেই থাকবে, যে দলগত কাজ দিয়ে দিলে বাচ্চারা তো দুষ্টুমি করবেই। হ্যাঁ, তাহলে অপশন এ হলো। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি? শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ, অপশন এ, মুখস্থ ক্ষমতা কম।
অপশন বি আত্মস্থ করতে চেষ্টা না করা, অপশন সি ঘন ঘন পরীক্ষা আয়োজন না থাকা, অপশন ডি শ্রেণীকক্ষে অনুসরণ না করা, শিক্ষককে অনুসরণ না করা। তাহলে এই 4টি অপশন তাহলে শিক্ষা রয়েছে। তাহলে শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ কি? হ্যাঁ, তাহলে অপশন যাওয়ার আগে আমি এইখানে একটা জিনিস বলে দিই। দেখো এটা আত্মস্থ করা আর ইংরেজিটা দেখো অ্যাসিমিলেশন। আত্মস্থ করা অ্যাসিমিলেশন কি? অ্যাসিমিলেশন কোথায় দেখেছো বলো তো? জিন পিয়াজে। জিন পিয়াজে দুটো জিনিস বলেছিল, একটা হচ্ছে আত্মীকরণ, একটা হচ্ছে সহযোজন। আর আত্মীকরণ কি? তাহলে জিন পিয়াজে বলেছিল তো অ্যাসিমিলেশনের জিনিসটা। হ্যাঁ, আর আত্মীকরণ কি? ঠিক, যে নতুন অভিজ্ঞতা তার জ্ঞান কাঠামোতে অর্থাৎ স্কিমার মধ্যে নির্বাচন করা, নতুন অভিজ্ঞতায় তার জ্ঞান কাঠামোকে স্থাপন করে। এখানে একটা প্রশ্ন কথা বললাম যে স্কিমা, স্কিমা কে আবিষ্কার করে জানো? স্কিমা আবিষ্কার করে আর্ট বাটলেট। অনেক প্রশ্ন হয়ে যায় এরকম ভাবে, যেহেতু রিলেটেড জিনিস তো একটার পর একটা একটার পর একটা হতে থাকবে। তাহলে জিন পিয়াজে, জিন পিয়াজে অ্যাসিমিলেশন বলেছিলেন। অ্যাসিমিলেশন মানে হচ্ছে আত্মীকরণ, এখানে আত্মস্থ করতে চেষ্টা না করা এটা বলেছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আত্মীকরণ, অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ আর সহযোজন, এটা তো বলেছিল এই দুটো জিনিস। আর আত্মীকরণ মানে বললাম যে জ্ঞানের যে নতুন অভিজ্ঞতা তার জ্ঞানের কাঠামোতে স্থাপন করা। এই নতুন অভিজ্ঞতা কোথাও শিখলো, জ্ঞান তো তার মধ্যে রয়েছে, অর্থাৎ স্কিমা কিন্তু তার মধ্যে রয়েছে, সেখানে কিন্তু সে কি করবে? স্থাপন করবে। সহযোজন মানে কি? সেটাকে বিকশিত করা, তাই তো? হ্যাঁ, তাহলে এটা কি করেছিল? জিয়া পিয়াজে। আর আর্ট বাটলেট, ওইটা উত্তর হবে কোনটা? যে আর্ট বাটলেট হবে স্কিমা কত সালে? 1932 সালে মনে হয়। সালটা একবার দেখে নিও তো তোমরা। হ্যাঁ, 1932 সালে। 1932 সালে স্কিমা আবিষ্কার করেছিল কে? আর্ট বাটলেট। বেশ, তাহলে উত্তর কোনটা হলো? শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ এই যে অবশ্যই আত্মস্থ করতে বা আত্মীকরণের চেষ্টা না করা, অর্থাৎ তার মধ্যে যে নতুন অভিজ্ঞতা রয়েছে সেই যে পুরনো অভিজ্ঞতা রয়েছে বা জ্ঞান রয়েছে তাতে নতুন অভিজ্ঞতা সংযত না করা। তাহলে এই আত্মস্থ করতে চেষ্টা না করা, এটাই উত্তর হবে। হ্যাঁ, তারপরে 10 নম্বর হয়ে গেল। 11 নম্বর, এগুলো সব সহজ, খুব সহজ প্রশ্ন। দেখো এখানে দিয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের পাঠ্যক্রম দেখো কোন ধরনের? পাঠ্যক্রম ভিত্তিক, শিশু কেন্দ্রিক, বই ভিত্তিক, শিক্ষক কেন্দ্রিক। শিক্ষক কেন্দ্রিক কখনো নয়। তাহলে কি হবে? যে শিশু কেন্দ্রিক। আধুনিক শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক। আচ্ছা বলো তো শিশু কেন্দ্রিক কে বলেছিল? কে বলেছিল? রুসো। ঠিক, বেশ। 12 নম্বর, ধারণা বলতে কি বোঝায়? ধারণা কি? নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি, কল্পনা। কি বলে ধারণা বলতে? ধারণা বলতে বোঝায় নির্দিষ্ট জ্ঞান। নির্দিষ্ট জ্ঞান হবেই তবেই তো তোমার ধারণা হবে। কোনো বিষয়ে তোমার যদি জ্ঞান না থাকে তাহলে ওই বিষয়টার উপর তোমার ধারণা কি করে হবে? তাহলে জ্ঞান থাকবে, তারপরে ধারণা হবে। হ্যাঁ, তারপর দেখো 13 নম্বর, জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শিখে? প্রথম কথা বলতে কখন শিখে? অপশনে যাওয়ার দরকারই নাই, শৈশবই হবে। এই শৈশব, প্রান্তীয় বাল্যকাল, যৌবনকাল। যৌবনকালের কথা বলতে শিখবে, তারপর প্রথম বাল্যকাল হতে পারতো, কিন্তু এই দুটো তো হবেই না, প্রান্তীয় বাল্যকাল আর যৌবন। কিন্তু শৈশব যেহেতু অপশনে রয়েছে সেহেতু শৈশবটাই আমরা করব। তাহলে একবার জেনে নেই, প্রথম বাল্যকাল হিসাবে যদি দেখা যায় শৈশব কত বছর থেকে কত বছর বলো? 0 থেকে 6 বছর হিসাবে ধরা হয়। বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন সাইকোলজির বিভিন্ন মত বলে থাকেন। যেমন হলো প্রথম বাল্যকাল। প্রথম বাল্যকাল হচ্ছে 6 থেকে 8 বছর বা 9 বছরও কেউ বলে থাকে। 6 থেকে 9 বছর। প্রান্তীয় বাল্যকাল 9 থেকে 12 বছর, 14 বছরও বলে থাকে প্রান্তীয় বাল্যকাল। আর যৌবনকাল হচ্ছে 14 থেকে 30। এটা হচ্ছে যৌবনকাল। বিভিন্ন সাইকোলজিস্টদের মতে বিভিন্ন। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন হয় যে যৌবনকালকে কি বলা হয়েছে? বয়ঃসন্ধিকাল বা যৌবনকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। কে বলেছিলেন কথাটা? বলেছিলেন স্ট্যানলি হল। তাহলে যৌবনকালকে বা বয়ঃসন্ধিকালকে ঝড় ঝঞ্ঝার বয়স বলা হয় বা সময়, সেটা কে বলেছিলেন? স্ট্যানলি হল। 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে? শিশুরা প্রথম সমাজয়নে সাহায্য করে। শিশুরা প্রথম সমাজয়নে সাহায্য করে। শিশুদের প্রথম মানে শিশুরা কিভাবে প্রথম সমাজয়নে সাহায্য করে? ভাষা, একাকিত্ব, পর্যবেক্ষণ, স্বাধীনতা। তাহলে সমাজে কিভাবে শিশু চলতে শুরু মানে করে?
হ্যাঁ, ভাষার সাহায্যেই তো, যে ভাষার সাহায্যে শিশু মানে চলতে শুরু করে, অর্থাৎ সমাজে তার ভাব বোঝাতে ভাষাই প্রধান। তাহলে হলো 14 নম্বর। এবার 15 নম্বর। 15 নম্বর কি বলছে? ধারণা কিসের ওপর নির্ভরশীল? শিখনের ওপর, সঞ্চালের ওপর, দৃষ্টির উপর, না কল্পনার ওপর? অবশ্যই ধারণা গঠন। কি বললাম যে জ্ঞান না থাকলে হবে না ধারণাটা। তাহলে জ্ঞানটা কিভাবে হয়? কোনো জিনিস আমি শিখবো তবেই তো সেখান থেকে জ্ঞানটা হবে। অবশ্যই। তাহলে শিক্ষার ক্ষেত্রে কি শিখন? তাহলে এটা হবে শিক্ষণের ওপর। তারপরে প্রশ্ন দেখো 16 নম্বর। শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে কি হয়? শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক, হ্যাঁ, কি হয়? অপশন এ, শিক্ষার্থী স্বনির্ভর হয়, শিক্ষার্থী সকলেই সমান শেখে, শিক্ষার্থীর পেশনা কমে যায়, না তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। তাহলে কোনটা হবে অপশন? একদম, যে শিক্ষার্থী স্বনির্ভর হয়। তাহলে সহযোগিতামূলক কি হয় শিক্ষণের ক্ষেত্রে? যে কোনো একটা, এখানে একটা শিশু আর এখানে একটা শিশু, দুজন বা তিনজন এখানে কোনো একটি টপিককে টিচার নিয়ে অনুমোদন করে দিল, হ্যাঁ, তারপরে সেখান থেকে তারা তাদেরকে কিছু লিখতে বললো। তাহলে কি হয়? তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে শিখে। তাহলে কি হয়? যে সহযোগিতামূলক শেখানোর ফলে তাদেরকে শিক্ষককে কি লাগছে? না, অবশ্যই লাগছে না। তাহলে শিক্ষার্থীদের শিক্ষণের ফলে কি হয়? শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে, মানে কি নিজে নিজে আত্মচিন্তাশীল হয়ে ওঠে, তাই তো? ঠিক। 16 নম্বর। কোনটি ঠিক? উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা, মানে এই প্রশ্নগুলোর মধ্যে অপশন আছে যে উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীরা কি জিনিস বা কি ব্যক্তিত্ব রয়েছে এই অপশনগুলোর মধ্যে? অপশন এ দেখো, সবসময় শান্তশিষ্ট হয়। অপশন বি, সর্বদাই অসাধারণ আচরণ করে। অপশন সি, দ্রুত সমস্যা সমাধান করে। অপশন ডি, দ্রুত যে কোনো কাজ সম্পন্ন করে। তাহলে এই প্রশ্নের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? যে দ্রুত সমস্যার সমাধান করে। দ্রুত সমস্যার সমাধান করে কারা? যে উচ্চ মেধা সম্পন্ন বালকেরা কি করে? যে কোনো একটা সমস্যা দেওয়া হলো গণিতের ক্ষেত্রে বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে, উদাহরণের সাহায্যে আমি বললাম গণিতের ক্ষেত্রে, আহ, তাহলে সে কিন্তু কি করবে? খুব তাড়াতাড়ির মধ্যে সমাধান করার যদি চেষ্টা করে বা চেষ্টা করে সফল হয়, তখন সেটাকে বলা হয় উচ্চ মেধা সম্পন্ন শিশু বা শিক্ষার্থী। 18 নম্বর দেখো, 18 নম্বর কি বলছে? কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন? কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন? কিভাবে করবেন? আপনি আপনি একজন শিক্ষক, তাহলে অপশন 4টে দিয়ে আছে। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এতে কি বলছে? যে তাদের কখনো শাসন না করে, কখনো নয় এরকম ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে। হ্যাঁ, একদম, এটা হচ্ছে একদম শিশু কেন্দ্রিক উত্তর, একদম শিশু কেন্দ্রিক, হ্যাঁ, উত্তর। কিন্তু এখানে উত্তর এটা হবে না। তোমরা শিশু কেন্দ্রিক উত্তর বললে আমার তোমরা করে দিচ্ছে হ্যাঁ ক্লাসে পূর্ণ স্বাধীনতা দেওয়া। না, এখানে কিন্তু তার থেকে বলেছে যে দেখো, কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, কারো প্রতি পক্ষপাতিত্ব না করে। তাহলে এইটার উত্তর কোনটা হবে? যে কারো প্রতি পক্ষপাতিত্ব না করে। হ্যাঁ, তাহলে উদ্বেগ দূর করবেন কারো প্রতি অর্থাৎ ধরো কোনো ক্লাসে 10 জন রয়েছে, তুমি শিক্ষক একজন গিয়েছো, তাহলে কি করছো? একজন শিক্ষার্থীকে হয়তো তুমি বলার সুযোগ দিচ্ছ না, আর একজন শিক্ষার্থীকে বলার সুযোগ দিচ্ছ। এটাই কিন্তু পক্ষপাতিত্ব হয়ে গেল। এখানে কিন্তু সেটা করা যাবে না। তাহলে কিন্তু যে যাকে বলার তুমি সুযোগ দিচ্ছ না, সে কিন্তু তার মধ্যে কিন্তু সে উদ্বেগটা থেকেই গেল। তাহলে এটার উত্তর হবে যে উদ্বেগ দূর করবেন কিভাবে? তাহলে বলতে দিতে হবে। তাহলে পক্ষপাতিত্ব করা যাবে না, কারো প্রতি পক্ষপাতিত্ব না করে। তারপরে অপশন 19 নম্বর দেখো, কি বলা আছে? যে শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কি? শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কি? অপশন এ, পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি। অপশন বি, পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা। অপশন সি, বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো। অপশন ডি, পরিবেশ বিদ্যা জানানো। আচ্ছা, সব থেকে এই প্রশ্নের উত্তর কোনটা সঠিক হবে যদি দেখা যায়, তাহলে সবসময় প্রত্যক্ষ জিনিস, অর্থাৎ শিক্ষার্থীকে যদি তুমি প্রত্যক্ষভাবে পরিবেশ শিক্ষার্থী প্রত্যক্ষভাবে সেই জিনিসের সাথে পরিচিত না করাতে পারো, তাহলে কিন্তু সেই শিক্ষাদান সফল হবে না। উদাহরণ হিসাবে যদি বলা যায় যে কোনো একজন শিক্ষার্থীকে তুমি যদি চার্ট, কোনো একজন শিক্ষার্থীকে তুমি যদি চার্ট বা মূর্ত জিনিস যেগুলো দেখিয়ে পড়ানোর চেষ্টা করো, তাহলে
সেখানে শিক্ষার্থীরা বেশি মনে রাখবে। কিন্তু তুমি যদি সেই জিনিসগুলো না দেখাও, অর্থাৎ এলটিএম লার্নিং টিচিং মেটেরিয়াল, সেগুলো না দেখাও, তাহলে কিন্তু তারা কিন্তু কি হবে, প্রত্যক্ষ যদি না করতে পারে তার সাথে, তাহলে কিন্তু তাদের শিক্ষণ হবে না। শিক্ষণ হলে সেগুলো অল্প সময় মনে থাকবে। তাহলে শিক্ষার্থীর পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় কি করবে, যে পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি, পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি। 20 নম্বর দেখো, ভাইগস্কি, ভাইগস্কি নাম শুনেছো তো? হ্যাঁ, ভাইগস্কি কি দিয়েছিল? জেড পি, বলো, জেড পি ডি, জেড পি ডি, স্ক্যাফোল্ডিং, এগুলা কার? ভাইগস্কির। তাহলে জেড পি ডি কি বলো? প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন, তাই তো? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়। কি হয় এখানে? কি হয়? হ্যাঁ, অভিজ্ঞ ব্যক্তি সহযোগিতা শেখার জন্য প্রস্তুত থাকে। মানে তুমি একজন শিক্ষার্থী বা তুমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষক হিসেবে আমি বলি, যেহেতু আমরা সবাই শিক্ষক হব, আপার প্রাইমারি টেট পাস করার পরে আমরা সবাই শিক্ষক হব, অর্থাৎ সাবজেক্ট এখন নতুন অ্যাড হয়েছে, সাবজেক্টটা কমপ্লিট হয়ে গেলেই আমরা সবাই শিক্ষক হব। তাহলে শিক্ষক তুমি, আমি ধরে নিলাম, উড বি টিচার। তাহলে তুমি কি করবে? হ্যাঁ, তুমি জেডপিটির মধ্যে কি, হ্যাঁ, তোমার যে অভিজ্ঞতা রয়েছে, কি করবে সেটা, ওই যে ছাত্রদেরকে সহযোগিতা ভাবে শেখানো, বা ওই যে একটা জায়গা, সেটা হচ্ছে জেডপিডি বা প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন। বোঝাতে পারলাম যে অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে, তুমি একজন অভিজ্ঞ ব্যক্তি, হ্যাঁ, ওই সহযোগিতার সাহায্যে শেখার জন্য, মানে সহযোগিতা করেই তো তুমি শেখাবে। তুমি তো তাদেরকে শিক্ষক কেন্দ্রিক শিক্ষার মধ্যে আওতায় আনবে না, কারণ এখন শিক্ষা হচ্ছে শিশু কেন্দ্রিক। তাহলে সহযোগিতার মাধ্যমে শেখানোর জন্য যখন প্রস্তুত করা, হ্যাঁ, যখন তুমি প্রস্তুত করে ফেলবে, তখন সেটাই কি হবে? জোন অফ প্রক্সিমাল, সেই স্থান সময়টা কে বলা হয়? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে ভাইগস্কির মতে হলো এটা। আর কি বলেছে? হ্যাঁ, তাহলে কি হবে? কৃষ্টি শিক্ষার ফল, কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, না কৃষ্টি শিক্ষা একমাত্র নিয়ন্ত্রক, না কৃষ্টি শিক্ষণের সহায়ক উপাদান? এটাই উত্তর হবে, অপশন ডি, কৃষ্টি শিক্ষণের সহায়ক উপাদান। ভাইগস্কির মত অনুযায়ী কৃষ্টি শিক্ষণের সহায়ক উপাদান। তারপরে 21 নম্বর কি বলছে? শিশুর গণিত শিক্ষণ নির্ভর করে কিসের উপর? শিশুর গণিত শিক্ষণ নির্ভর করে কিসের উপর? বলো, অপশনগুলো দেখো, আমি সব বলে দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, যে পরিণমনের ওপর, অপশন বি, বৌদ্ধিক ক্ষমতার ওপর, অপশন সি, আগ্রহের ওপর, না স্থানিক যুক্তি বিকাশের ওপর? কিসের ওপর? শিশুর গণিত শিক্ষা। আচ্ছা, যদি কোনো বিষয়ে তোমার শিখতে আগ্রহ না থাকে, তাহলে কি শিক্ষণ হবে? হ্যাঁ, তোমার বুদ্ধি যতই থাক, তোমাকে আগ্রহটা প্রধান, তাহলে আগ্রহ থাকতেই হবে। তাহলে এটা উত্তর কি হবে? আগ্রহের ওপর। অবশ্যই ইন্টারেস্ট না থাকলে তো হবেই না, কোনো বিষয় তুমি শিখতে পারবে না। তারপরে 22 নম্বর দেখো, কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? অপশন এ, দ্রুত চিন্তা করতে পারা, অপশন বি, অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক লক্ষ্য করা, অপশন সি, একটানা পরিশ্রম করা, বিচিত্র উপায়ে সমস্যা সমাধান করা। দেখো, এইগুলো সম্পর্কিত নয় বলে আছে। খবরদার কেউ সম্পর্কিত পড়ো নয়, নয়টা টুক আমাদের চোখে থাকে না। তাহলে নয়, এখানে দ্রুত চিন্তা করতে পারা, এটা একটা সৃজনশীলতার দিক। অসম্ভব বিষয়ের মধ্যে সম্পর্ক, এটাও সৃজনশীলতার দিক। সমস্যা, এই দেখো, বিচিত্র উপায়ে সমস্যা সমাধান করা, এটাও একটা সৃজনশীলতার বৈশিষ্ট্য। কিন্তু একটানা পরিশ্রম করা, এটা কিন্তু সৃজনশীলতার কোনো বৈশিষ্ট্য নয়। তাহলে উত্তর এইটা। তাহলে উত্তর কোনটা হবে? এইটা। তাহলে এগুলো উত্তর নয়, কিন্তু এগুলো তো জাস্ট আমি বললাম। হ্যাঁ, উত্তর হবে যে একটানা পরিশ্রম করা। তাহলে 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর কি বলছে? শিক্ষার্থী শিক্ষণের জন্য কতটা প্রস্তুত, কি তা কিভাবে বোঝা যায়? শিক্ষার্থী শিক্ষণের মানে যে কোনো শিক্ষণের ক্ষেত্রে ঠিক কতটা প্রস্তুত, কিভাবে বুঝবে? তুমি একজন শিক্ষক হয়ে কিভাবে বুঝবে? অবশ্যই আগের প্রশ্নের মতোই দেখো, এখানে একটা প্রশ্ন করলাম যে আগ্রহ, কোথা করলাম? এই যে আগ্রহ, যে আগ্রহ থাকতে হবে। এইখানেও সেম প্রশ্ন, অপশন গুলো দেখো, স্বতঃস্ফূর্ত আগ্রহ, শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দান, অপশন সি, শিক্ষককে নোট দিতে অনুরোধ করা, অপশন ডি, গৃহকৃত্য নিয়মিত করা। এগুলো সব সংকীর্ণ অর্থ, কিন্তু মেন যদি বোঝা হয় বিস্তীর্ণ অর্থের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত শিক্ষণ, স্বতঃস্ফূর্ত আগ্রহ, ইন্টারেস্ট যদি না থাকে, বারবার বলছি আমি, কোনো বিষয় কিন্তু
শিখন প্রস্তুত করা যাবে না, বা শিখন হলেও সেটা কিন্তু অল্পস্থায়ী দীর্ঘস্থায়ী হবে না, আগ্রহ যদি না থাকে। তাহলে আগ্রহ না থাকলে কখনোই শিখন সম্ভব নয়। হ্যাঁ, তাহলে তো উত্তর হলো স্বতঃস্ফূর্ত শিখন। তারপরে প্রশ্ন 24 নম্বর, পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর ভুল লিখেছে। তাহলে পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর ভুল লিখেছে, এর সম্ভাব্য কারণ কি হতে পারে? কি বলো? যে কি আপনি অপশন এ তারা ক্লাসে মনোযোগ দেয়নি, অপশন বি বাড়িতে বিষয়টি পড়েনি, অপশন সি প্রশ্নের ভাষা ঠিক হয়নি, অপশন ডি শিক্ষক বলেননি যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ। এইগুলো নয় যে শিক্ষক কেন বলবে যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ, অবশ্যই নয়। তাহলে প্রশ্নের ভাষা ঠিক হয়নি, হ্যাঁ হতে পারে তারা ক্লাসে মনোযোগ দেয়নি, একদম এই প্রশ্নের উত্তর কিন্তু তারা ক্লাসে মনোযোগ দেয়নি। উত্তর কোনটা হবে? তারা ক্লাসে মনোযোগ দেয়নি, তবেই তো শিক্ষার্থীরা ভুল করছে। একই ভুল যদি সবার হয় তাহলে তারা কেউ পড়াশোনা করেনি। তারপরে 25 নম্বর দেখো, প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ কি? হ্যাঁ, প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ কি? অপশন এ বাড়িতে কেউ সাহায্য করার নেই। প্রথম প্রজন্মের শিক্ষার্থী বলতে যারা যারা মাধ্যমিকের গণ্ডি, অর্থাৎ কোনো বাড়ির হতে পারে এরকম যে বাবা বা মা সেরকম ভাবে শিক্ষায় শিক্ষিত হয়নি, কিন্তু সেই প্রথম হয়তো উচ্চ বিদ্যালয়ে গেছে, এটাই হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থী। অর্থাৎ তার মা বা বাবা শিক্ষা কিন্তু গ্রহণ করার সুযোগ পায়নি, মানে পুরনো যুগের হিসাবে। হ্যাঁ, তখন তো অতটা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য ছিল না, কিন্তু এখন দিন দিন যত আমাদের সময় বাড়ছে ততই কিন্তু কি হচ্ছে যে শিক্ষার প্রতি মানুষের গাম্ভীর্য সেটা কিন্তু বাড়ছে। তাহলে অমনোযোগী হতে পারে, কারণ কি? বাড়িতে কেউ সাহায্য করার নেই, বাড়িতে কেউ অনেক কাজ করতে হয়, পড়াশোনার চেষ্টা নেই। অপশন ডি শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়। শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা কেন হবে? শিক্ষক তো ঠিকঠাকই পড়ায়। আচ্ছা, বাড়িতে কেউ সাহায্য করার নেই, ঠিক বাড়িতে কেউ সাহায্য করার, ঠিক বলেছো যে বাড়িতে কেউ সাহায্য করার নেই। তাহলে একজন প্রথম প্রজন্মের শিক্ষার্থী, তার মা বাবা তো কিছু জানে না, তাহলে সে বাড়িতে কার সাহায্য নেবে? তাহলে এটাই উত্তর। দেখো এখানে প্রশ্ন আলোচনা করছিলাম, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? অবশ্যই রুশো। রুশো রুশোকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। অপশন পড়লাম না, আমি একটু অপশন গুলোকে বিস্তারিত আলোচনা করি। রুশো কি গ্রন্থ লিখেছিল? রুশোর গ্রন্থের নাম এমিল। কি লিখেছিল? এমিল, এ ময়সি ল, এমিল। এমিল লিখেছিল কে? রুশো। হ্যাঁ, রুশো লিখেছিল ইমিল, এমিল। এর এই ডিউই বা ফ্রয়েবেল মন্তেশ্বরী, মন্তেশ্বরী কি লিখেছিল? মন্তেশ্বরী কি করেছিল বলো? আর ফ্রয়েবেলই বা কি করেছিল? অবশ্যই মন্তেশ্বরী হয়েছে করেছিল কাসাদায় বাম্বিনী। কি বললাম? কাসা কয়াকা দংশ একার কাসা। আমি দুটোটা লিখছি না, মনে রাখার জন্য কাসাটো লিখে দিলাম, কাসাদায় বাম্বিনী। আর ফ্রয়েবেল কি করেছিল? মাদাম মারিয়া মন্তেশ্বরী। এটার নাম ফুল ফর্ম হচ্ছে মাদাম মারিয়া মন্তেশ্বরী। ফ্রয়েবেল কি করেছিল? ফ্রয়েবেল কিন্ডার গার্ডেন। তাহলে কিন্ডার গার্ডেন কে করেছিল? ফ্রয়েবেল। ফ্রয়েবেল করেছিল কিন্ডার গার্ডেন। আর এটা কাসাদায় বাম্বিনী, আর এটা হচ্ছে এমিল কার? রুশোর। ঠিক আছে, বেশ। পরে বুদ্ধির উপাদান বিশ্লেষণ, বুদ্ধি থেকে প্রশ্ন আসছে দেখো। বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? কে করে আসলো? যাকে দি স্পিয়ারম্যান, দি স্পিয়ারম্যান। তাহলে দ্বি উপাদান তত্ত্ব, দ্বি উপাদান কাজ ছিল? দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের। কি কি উপাদান ছিল? একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এস, একটা জি আর একটা হচ্ছে এস, জেনারেল স্পেসিফিক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে স্পিয়ারম্যানের উপাদান। ঠিক আছে, আর একটা প্রশ্ন বলো এখানে, থার্স্টনের উপাদানের কি নাম? হ্যাঁ, থার্স্টনের উপাদান হচ্ছে বহু উপাদান তত্ত্ব। বহু উপাদান, বহু উপাদান তত্ত্ব। থার্স্টনের কি উপাদান? বহু উপাদান তত্ত্ব। আর গার্ডেনার হচ্ছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। গার্ডেনার কি করেছিল? মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি। হ্যাঁ, গার্ডেনার এটাই। তাহলে উত্তর হবে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, গার্ডেনার আর থার্স্টনের বহু উপাদান তত্ত্ব। 28 নম্বর দেখো, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ জ্ঞান বৃদ্ধি হয়, কল্পনা বিকশিত হয়, কঠিন শব্দ আয়ত্ত করে, না চরিত্র গঠন হয়। কোনটা হবে বলো? যে সহপাঠক্রমিক সাহিত্য পাঠ শিশুর পক্ষে সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ কি? বেশ,
এই প্রশ্নটা পরে করছি। অপশন 29 নম্বরের প্রশ্ন দেখো। 29 নম্বরের প্রশ্ন আগে করাই। হ্যাঁ, শিশুদের শিশুদের কি বলে আছে, শিশুদের মধ্যেও ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? শিশুদের মতে ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? বলো বলো, শিশুদের পক্ষে আহ, ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? শুধু বংশগতির কারণে, শুধু পরিবেশের কারণে, বড় হওয়ার কারণে, না দুই সমন্বয়? অবশ্যই শিশুর মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা যায় কি বংশগতিও হবে, পরিবেশও হবে। তাহলে উত্তর কোনটা হবে? এইটা, প্রথম দুটি সমন্বয়ে। তাহলে উত্তর হবে প্রথম দুটি, বংশগতি গণিত পরিবেশ। হ্যাঁ, তাহলে বংশগতি গণিত পরিবেশ পড়ে আছে তো। তাহলে বংশগতি গণিত হলো লাস্টেরটা হবে। 30 নম্বরের প্রশ্ন, বারবার একই বানান ভুল, অর্থাৎ বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? শিক্ষণক্ষমতা, দৃষ্টিহীনতা, ভুল করার প্রবণতা, কম বুদ্ধি। অর্থাৎ ভুল যদি বারবার বানান ভুল হয় তাহলে সেটা কি হবে? যথাযথ শিখন হয়নি, অর্থাৎ শিক্ষার্থীর যথাযথ শিখন হয়নি। তাহলে এটার উত্তর হবে শিখন অক্ষমতা। এবার আমরা 28 নম্বর প্রশ্নতে চলে আসি, যে কি বলেছে? হ্যাঁ, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর, অপশন গুলো দেখো এবার, জ্ঞানের বৃদ্ধি হয়, অপশন বি কল্পনা বিকশিত হয়, অপশন সি কঠিন শব্দ আয়ত্ত করে, না চরিত্র গঠন হয়। তাহলে শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ কি? কি জ্ঞান বৃদ্ধি হয়, সাহিত্য পাঠ করলে কি হয়? শিশুর জ্ঞান বৃদ্ধি হয়, ভাষা দক্ষতা হয়, কল্পনা, এগুলো সবই হয়, কিন্তু জ্ঞান বৃদ্ধি হয়, এটাই হচ্ছে প্রধান। শিশুর জ্ঞান বৃদ্ধি হয়। তাহলে শিশুর জ্ঞান বৃদ্ধি হয়, উত্তর হলো তো সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর জ্ঞান বৃদ্ধি হয়। ঠিক আছে, বাহ, ঠিক করে আছো সবাই। আচ্ছা, আমি বলি যে দু একটা কথা বলি, যে আসন্ন আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু শীঘ্রই হতে চলেছে। তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের আহ, রাজ্য সরকার এর নির্দেশে কিন্তু মার্চ মাস এবং 2026 সালের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা হবেই। এবং তোমরা আপার প্রাইমারি টেটের জন্য পড়তে থাকছো, পড়ো, তার সাথে সাথে যে যার সাবজেক্ট, অর্থাৎ গ্রাজুয়েশনে তোমরা যে সাবজেক্ট নিয়েছিলে, কারো হয়তো বাংলা আছে, কারো ইংরেজি আছে, সেইগুলো থেকে যে 25টা, কত কত কোশ্চেন আসবে? 25টা। 25টা যে কোশ্চেন আসবে সেগুলো কিন্তু সবাই মন দিয়ে দেখো এবং পড়তে শুরু করো। হ্যাঁ, যে অন্তত পক্ষে আমি বাংলার ক্ষেত্রে যদি বলি, তাহলে বাংলার ক্ষেত্রে তোমরা 6 থেকে 8 এর যে বইগুলো আছে, হ্যাঁ, 6 থেকে 8 এর বইগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে। 6 থেকে 8 এর বইয়ে লাইন তুলে কোশ্চেন দেবে, কারণ তুমি মাদ্রাসা কমিশনের কোশ্চেন তুমি যদি দেখো, তাহলে কিন্তু সেখানেও লাইন তুলে কোশ্চেন গুলো দিয়েছিল। তাহলে তোমরা কি করবে, যে 6 থেকে 8 এর বইগুলো এখন পড়বে, তারপরে যখন গ্রাজুয়েশন হয় হয়তো সিলেবাস দেবে, তখন গ্রাজুয়েশনটা পড়বে, তাই না? তাহলে তোমাদের কোনো সময়ই নষ্ট হলো না। টেটের জন্য পড়ছো, তার সাথে সাথে 1-2 ঘন্টা এই যে 6 থেকে 8 যেটা উচ্চ প্রাথমিক বলছে আর কি, সেটার বইগুলো পড়ো, বাংলা বই। যে যার সাবজেক্টের ক্ষেত্রে, আমি যেহেতু বাংলার সাবজেক্টটা আমি দেখেছি সিলেবাস, এটা তার জন্য আমি তোমাদেরকে বাংলা বিষয়ে বললাম। আর ইংরেজির ক্ষেত্রে সেই পরিস্থিতি একই। এবং গ্রামার, যে ব্যাকরণ আছে, তার ব্যাকরণ তো আমি বলেছি যে বাংলা ব্যাকরণ আমি আস্তে আস্তে পড়িয়ে দেবো, সেখান থেকে হয়ে যাবে। আর যদি কেউ আলাদা পড়তে চাও তাহলে তাকে ওই যে টেক্সচুয়াল গ্রামার বুক আর দিয়ে, মানে রাজ্য সরকার কর্তৃক দেয়, সেগুলো করতে হবে। তাহলে বেশ, তোমরা এই সেশনগুলো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আমি তো আমার মতো করে বলে দিচ্ছি, হয়তো তোমরা কেউ বুঝতে পারছো কি পারছো না সেটা আমি বুঝতে পারছি না। তবে আশা করি বোঝার কথা, কারণ আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কিভাবে খুব আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু আমি তোমাদেরকে বলি। হ্যাঁ, তাহলে ধৈর্য ধরে কিন্তু বলি, তাহলে তোমরা তো অবশ্যই বুঝতে পারবে। হুম, তাহলে আর আরেকটা কথা, যে এই সেশন গুলো কিন্তু তোমরা কোথাও শেয়ার করছো না, আমার কিন্তু এটা খারাপ লাগলো যে কেউ শেয়ার করছো না। সেশন গুলোকে আমি বললাম যে প্রত্যেকে সেশন গুলোকে কিন্তু শেয়ার করে দাও। শেয়ার করলে কি হয়, যে আরো 5টা ছেলে মেয়ে যারা হয়তো কোচিং বা টিউশন কোথাও পড়ছে, তারা এগুলো সলভ দেখতে পারবে। হ্যাঁ, সলভ দেখলে কি হবে, তাদের মধ্যে একটা যে আমরা যে ফি, মানে বিনামূল্যে, আমি তো আগে দেখে ডিসক্রিপশনে লিখে দিয়ে আছি যে শিক্ষা হবে বিনামূল্যে, অর্থাৎ এখানে কোনো টাকা লাগবে না, অর্থাৎ ফি। তার জন্য
আমি কি বলেছি যে তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব বা সম্পর্ক বজায় রাখবে, শুধু একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও ক্লাসগুলো। লাইক করে দিলে কিছুই নয়, আমি একটু মোটিভেশন পাই যে না ছেলেমেয়েরা দেখছে ক্লাস এবং আমি ঠিকঠাক পড়াচ্ছি, তাই তো? বেশ, ধন্যবাদ, ভালো থেকো।